এই সমাজে যেমন কাউকে অসহায় পেলে সবাই তার ওপর জেগে বসে, তেমনি আমাদের এই সমাজের সিস্টেম মৃত মানুষের নামটাই মুছে ফেলে, যা প্রিয় মালতী সিনেমাতেও দেখা গেছে। আর এই ব্যাপারটা দেখানো হয়েছে এক সন্তান সম্ভবা নারীর চোখ দিয়ে, যে একা লড়ে গেছে সিস্টেমের ফাঁকফোকরের মাধ্যমে। কিন্তু সে কি শেষ পর্যন্ত টিকে থাকতে পেরেছে, তা জানতে পারবেন আমাদের আজকের এক্সপ্লেইনে। চলুন আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। পলাশ কুমার দাস আর মালতী রানী দাসের সুখের সংসার। মুভির শুরুতেই দেখা যায় এই দম্পতিকে তাদের তৃতীয় বিবাহবার্ষিকী পালন করতে, যেখানে তারা তাদের অনাগত সন্তানকে নিয়ে হাসি ঠাট্টায় মেতেছে। সেখানে তাদের ভালোবাসার সুখ দুঃখের গল্প জানা যায়। পরের দিন পলাশ তার তৃতীয় বিবাহবার্ষিকীর মিষ্টি নিয়ে কাজে যায়। পলাশ কাজ করে একটি মার্কেটে টাইলসের দোকানে, যেই দোকানটা ছিল মালতীর মামার। সেখানে এসে সে সবাইকে তার বিবাহবার্ষিকীর মিষ্টি খাওয়ায়। কিছুক্ষণ পর মালতী তার হাজবেন্ডকে ফোন দিতে থাকলে তার হাজবেন্ডের ফোনটি বন্ধ পায়। বাইরে কোনো কিছু লক্ষ্য করে মালতী। টিভি অন করলে দেখতে পায় মার্কেটে আগুন লাগার নিউজ। আর যেই মার্কেটে আগুন লেগেছে সেখানেই পলাশ কাজ করত। আগুন লাগার নিউজ পলাশের বন্ধু রাজ্জাককে জানায় তাদের আর এক বন্ধু। রাজ্জাক ছিল পলাশের খুব কাছের বন্ধু। সে পেশায় একজন শিক্ষক, পাশাপাশি তার একটা বইয়ের দোকানও আছে। তো সে মার্কেটে আগুন লাগার কথা শুনে মালতীর কাছে চলে আসে। রাজ্জাক মালতী রানীর কাছে এসে বলে পলাশের ফোনে কল ঢুকছে না, কি হয়েছে ওর? মালতীও কান্না করতে করতে বলে আমিও অনেকক্ষণ যাবৎ ফোন করছি। মালতীর কথা রাজ্জাক শুনে সিদ্ধান্ত নেয় আগুন লাগা মার্কেটের মধ্যে পলাশের খোঁজ করবে। মালতী বলে পলাশের ফোন বন্ধ, আর মামাকেও কল দিচ্ছি তারও ফোন বন্ধ। রাজ্জাক মালতীকে শান্ত করে বলে তারা মার্কেটে গিয়ে ব্যাপারটা দেখে আসতে চায়, কিন্তু মালতীও তাদের সাথে যেতে চায়। রাস্তায় প্রচুর জ্যাম, সব গাড়ি দাঁড়িয়ে আছে। মালতী রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করে। চারদিকে মানুষের চিৎকার আহাজারি। একে একে বের করে আনা হচ্ছে আগুনে পোড়া মানুষ। কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। মালতী রাজ্জাক আর সুধীরকে বলে ভেতরে যেতে, গিয়ে পলাশের খোঁজ নিতে। তারা জোর করে ভিতরে ঢুকে পড়ে। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। পলাশকে পাওয়া যায় না। রাজ্জাকের কানে ভেসে আসে গোংরানের শব্দ। রাজ্জাক পলাশকে দেখতে পায়, কিন্তু পুড়ে যাওয়ায় তার চেহারা বোঝা যাচ্ছিল না। অ্যাম্বুলেন্স না পাওয়ায় তারা পলাশকে একটি লেগুনায় তোলে। এরপর সুধীর মালতীকে ডেকে আনে। মালতী এসে পলাশকে দেখে এক চিৎকার দিয়ে ওঠে, এবং সে যখন পলাশকে ধরে তখন তার হাতে পলাশের চামড়া উঠে আসে। মালতী পলাশের পকেটে সেই রুমালটিও পায়, যেটি সে তাদের বিবাহবার্ষিকীতে উপহার দিয়েছিল পলাশকে। এদিকে জ্যামের কারণে লেগুনা একটুও আগাতে পারে না। রাজ্জাক লেগুনা থেকে নেমে পড়ে এবং সবাইকে একটু অনুরোধ করে জায়গা দেওয়ার জন্য। নিরুপায় মালতীও রাস্তায় নেমে পড়ে। মানুষ পোড়া গন্ধে সে বারবার বমি করছিল। সে আবারও পলাশের কাছে আসে আর বলতে থাকে এখনই জ্যাম ছুটে যাবে, কিন্তু পলাশের আর কোনো সাড়া শব্দ নেই। মালতীর চিৎকারে আকাশ ভারী হয়ে ওঠে। রাজ্জাকরা ছুটে আসে। মালতী বলতে থাকে পলাশ তো আর কথা বলছে না, নিঃশ্বাস নিচ্ছে না। পলাশকে গ্রামে নিয়ে তার শেষ কাজ সম্পূর্ণ করা হয়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। মালতী পলাশের গ্রামের বাড়িতেই ছিল। পলাশের মা বলে তরতাজা পোলাডারে নিয়ে গেলি, ফিরলি লাশ নিয়ে। মালতীর শ্বশুর অবনী জানতে চায় পলাশ কোনো টাকা পয়সা জমিয়ে রেখে গেছে কিনা। মালতী বলে যে অল্প টাকা বেতন পেত তাতে আমাদেরই কোনো রকম দিন কাটতো। বাচ্চা হওয়ার জন্য ঘরে অল্প কিছু টাকা জমিয়েছিলাম, সেটাও খুব অল্প। মালতীর শ্বশুর সেখান থেকেই পলাশের কুলখানির জন্য 30,000 টাকা চায়। কিছুদিন গ্রামে থাকার পর মালতী আবার শহরের উদ্দেশ্যে রওনা দেয়। মালতীর মনে পড়ে আগে কতবার যাওয়া আসা করেছে, তখন পলাশ তার পাশে ছিল। বাসার সব জায়গায় পলাশের স্মৃতি, দেওয়ালে ঝুলানো পলাশের শার্ট। রাতেও পাশে নেই পলাশ। একসময় পলাশ মালতীকে বলতো তুমি এই পাশে শো, বেশি বাতাস লাগবে। এরপর একদিন রাজ্জাক টিভি নিউজে দেখতে পায় যারা আগুনে পড়ে মারা গেছে তাদের ফ্যামিলিকে সরকার থেকে 20 লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে, যেই খবরটা পলাশের বাবাও দেখছিল। রাজ্জাক পলাশের একটি ফটো ফ্রেম নিয়ে মালতীর বাসায় যায়। তখন বাড়িওয়ালা মালতীকে বাসা ভাড়ার রিসিপ্ট দিয়ে বলে এই মাস থেকে ভাড়া 2000 টাকা বাড়িয়ে দিতে। মালতী বলে কিন্তু হঠাৎ করে ভাড়া
বাড়ানোর মানে কি? বাড়িওয়ালা বলে, জিনিসপত্রের যে পরিমাণ দাম বেড়েছে, আপনার না পোষাইলে আপনি চলে যান। এখন তো আপনি একলা মানুষ, একটি ছোট বাসা নিয়েও থাকতে পারবেন। পরদিন রাজ্জাক আর মালতী পলাশ যেখানে কাজ করত সেখানে যায় সরকারি টাকার জন্য রেজিস্ট্রেশন করতে। কিন্তু মালতীর কাছে 3 কপি ছবি ছাড়া আর কিছুই ছিল না। এমনকি পলাশের আইডি কার্ডের একটা ফটোকপিও নাই। পলাশ যখন আগুনে পুড়ে মারা যায় তখন তার আইডি কার্ডটা তার সাথেই ছিল। সেই অগ্নিকাণ্ডে পলাশের আইডি কার্ডটাও পুড়ে যায়। তাই মালতীর কাছে তার আইডি কার্ড বা আইডি কার্ডের কোনো ফটোকপিও ছিল না। মালতী তার ফোনে তুলে রাখা পলাশের একটি আইডি কার্ডের ছবি দেখায়। তখন ওই লোকটা লিস্টের সাথে মিলিয়ে দেখে বলে, পলাশ কুমার দাস বলতে তো কারো নাম লিস্টে নেই। মালতীরাও লিস্ট খুঁজে দেখে নাম নেই। লোকটা তাদের কাছে পোস্টমর্টম রিপোর্ট চায়। রাজ্জাক বলে, সেটাও তো করা হয়নি। ওই দিন আমরা ওকে বের করে আনি, রাস্তায় ও মারা যায়। ওরা গন্ধ ছুটে গেছিল, তাই আমরা ওকে গ্রামে নিয়ে সৎকার করে ফেলেছি। লোকটা বলে যে কিছুই তো নেই আপনাদের কাছে, সরকার কি আপনাদের চেহারা দেখে টাকা দিবে? মালতী যায় মার্কেট কমিউনিটির সেক্রেটারির কাছে। সে মালতীর মামাকে চিনতে পারে, কিন্তু তারপরও সে বলে কাগজপত্র ছাড়া সম্ভব না। মালতী রেগে যায়, তার স্বামী এখানে কাজ করত, সেই কাগজ তো তাদের কাছেও নাই। পলাশের বাবা মালতীর বাসায় আসে আর বলে যে টাকা তুলতে কি লাগবে না লাগবে সেটা তোমরা ভালো বোঝো, ওই টাকাটাই আমাদের একমাত্র ভরসা। এদিকে রাজ্জাক যেই স্কুলে চাকরি করে, স্কুলের হেডমাস্টার রাজ্জাককে বলে, তোমার বন্ধু পলাশ যেই বাড়িতে থাকতো ওই বাড়ির মালিকের সাথে আমি জুম্মার নামাজ পড়ি। সে বলল তুমি নাকি এখনো পলাশের বাড়িতে যাও, তুমি তো একজন মাস্টার মানুষ, পলাশ তো নেই, সে বাসায় এখন তোমার কি কাজ? মালতী আবারও যায় সেক্রেটারির সাথে দেখা করতে। তখন তাকে একজন লোক ডাক দেয় আর বলে যে আপনি পলাশের স্ত্রী না? আমার নাম কিতাব, এই মার্কেটে আমারও একটা ব্যবসা ছিল। মালতী তাকে পাত্তা না দিয়ে সেক্রেটারির কাছে যায়। সেক্রেটারি বিরক্ত হয়ে বলে, আপনি আবার আসছেন? আপনাকে তো বলেছি ডকুমেন্ট ছাড়া কোনো কিছু করা সম্ভব না। মালতী অনুরোধ করতে থাকে, কিন্তু সেক্রেটারি কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। মালতীও চলে যাচ্ছিল, তখন কিতাব আবারও আসে আর মালতীর হাতে একটি চুক্তিপত্র ধরিয়ে দিয়ে বলে, পলাশ তার কাছ থেকে 5 লক্ষ টাকা ধার নিয়েছিল, সেটা এখন সে ফেরত চায়। মালতী বলে যে আপনাকে তো আমি চিনি না, আর পলাশ আমাকে এই টাকার বিষয়ে কিছুই বলেনি, আপনি বললেই আমি এসব মেনে নেব নাকি? কিতাব বলে যে আমাকে মানতে হবে না, ওইখানে যা যা লেখা আছে সেটা মানলেই হবে। এরপর মালতী যখন বাসায় ফেরে পিছনে তাকিয়ে আবারও কিতাবকে দেখতে পায়। কিতাব বলে যে আপনার বর্তমান ঠিকানা ঠিক আছে কিনা দেখে গেলাম। মালতী রাজ্জাকের দোকানে যায় আর তাকে কাগজগুলো দেখিয়ে জানতে চায় সে কিছু জানে কিনা। রাজ্জাক কাগজগুলো দেখছিল আর মালতী পলাশের বাবাকে ফোন দিয়ে জানতে চায় সে কি কখনো তার ছেলের কাছ থেকে টাকা নিয়েছিল। পলাশের বাবা না করে, সে কখনো টাকা নেয়নি। মালতী রেগে যায় কারণ সে প্রায়ই পলাশের কাছে টাকা চাইতো। মালতী বলে যে টাকা আপনি নিয়েছেন, আপনি ফেরত দিবেন। রাজ্জাক কিতাবের দোকানে যায় দেখা করতে আর বলে যে ওই টাকাটার জন্য আপনি আর মালতীর কাছে যাবেন না, টাকাটা আমি আপনাকে দিব। কিতাব বলে যে ঠিক আছে দেন, টাকা দেন। রাজ্জাক বলে একবারে তো দিতে পারবো না, পলাশ যেভাবে কিস্তি দিত ওইভাবেই দিব। কিন্তু কিতাব এটা মানতে চায় না, সে বলে সব টাকা তার একবারেই লাগবে। তখন রাজ্জাক বলে দেখেন ভাই, পলাশ বেঁচে নেই, আমরা এমনিতেই অনেক ঝামেলায় আছি, এদিকে পলাশের নামটাও সরকারি লিস্টে ওঠে নাই। কিতাব বলে সরকারি খাতায় নাম উঠবে কিভাবে? সরকার কি আপনাদের ছাই দেখে টাকা দিবে? আপনাকে একটা বুদ্ধি দেই। মালতী রাজ্জাককে রাগ করে, সে কেন কিতাবের কাছে গিয়েছিল। রাজ্জাক বলে যে কিতাব যে টাকাটা পায় ওইটা পলাশ নিয়ে আমাকে দিয়েছিল, আমি ওই টাকা দিয়ে বইয়ের দোকান দিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা কেন মালতীর কাছে গোপন রাখা হলো সেটা মালতীর ভালো লাগে না। রাজ্জাক বলে যে তোমার চিন্তা করা লাগবে না, কিতাবের টাকাটা আমি দিয়ে দিব। আর ও একটা বুদ্ধি দিয়েছে, সরকারি টাকা পেতে যা যা ডকুমেন্ট লাগবে ও বানিয়ে দিবে, বিনিময়ে ওকে 2 লাখ টাকা দিতে হবে। মালতী রেগে বলে এখন জাল কাগজ দিয়ে সত্যিটা প্রমাণ করতে হবে, তাই না? মালতী একজন উকিলের কাছে যায়। সে যখন উকিলের সাথে কথা বলছিল
তখন কিতাব তাকে তার বাসায় এসে খুঁজছিল। মালতীর ঘরে তালা ঝোলানো দেখে সে বাড়িওয়ালার কাছে নালিশ করতে যায়। এদিকে মালতী উকিলকে সবকিছু খুলে বলে আর জানতে চায় এখন সে কিভাবে সরকারি টাকাটা পেতে পারে। উকিল মালতীকে একটি মামলা করতে বলে। মালতী জানতে চায় মামলার রায় হতে কতদিন সময় লাগতে পারে। উকিল বলে যে সেটা তো বলা যায় না, 20 বছরও লাগতে পারে, আবার 10 বছরও লাগতে পারে, আর ভাগ্য ভালো থাকলে 3 বছরেই নিষ্পত্তি হয়ে যেতে পারে। এর মধ্যে বাড়িওয়ালা মালতীকে ফোন করে আর বলে যে কোথাকার কোন হিসাব না কিতাব সব ভাড়াটিয়ার কাছে যা তা বলে বেড়াচ্ছে, এসব ঝামেলা করে তার বাসায় থাকা যাবে না। মালতী কিতাবের দোকানে যায়। কিতাব রেগে বলে তার টাকা লাগবেই, কোত্থেকে দিবে সে জানে না। সে মালতীকে একটা উপকার করতে চাইলো, কিন্তু মালতী নীতি দেখাইলো, এখন টাকা কোথায় পাবে। মালতী কিতাবকে জাল কাগজের ব্যবস্থা করতে বলে। এরপর মালতী যখন বাসায় যায় তখন দেখতে পায় বাড়িওয়ালা তার দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে। মালতী বাড়িওয়ালাকে অনুরোধ করে চাবি দেওয়ার জন্য, কিন্তু সে কোনো কথা শুনতে চায় না। সে বলে যে 1 ঘন্টার মধ্যে রুম খালি করলে চাবি পাবে, এই বলে চলে যায়। মালতীও তার পিছু পিছু যাচ্ছিল, তখন সে পা পিছলে পড়ে যায় আর তার ব্লিডিং শুরু হয়। মালতী সিঁড়িতে শুয়ে চিৎকার করছিল, তখন বাড়িওয়ালা তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর রাজ্জাক হাসপাতালে গেলে বাড়িওয়ালা তার কাছে মালতীকে বুঝিয়ে দিয়ে সেখান থেকে কেটে পড়ে। মালতী ফুটফুটে একটি কন্যা সন্তান জন্ম দেয়, কিন্তু ডাক্তার বলে মায়ের অবস্থা বেশি ভালো না, অনেক ব্লিডিং হয়েছে, এ নেগেটিভ রক্ত রেডি রাখতে বলে রাজ্জাককে। রাজ্জাক পলাশের বাবাকে ফোন দিয়ে মালতীর মেয়ে হওয়ার খবর জানায়, কিন্তু সে তাতে খুশি না হয়ে সরকারি টাকার কি ব্যবস্থা হলো সেটা জানতে চায়। মানুষ কতটা লোভী হলে এই সময়ে এরকম কথা বলতে পারে। মালতী তার মেয়েকে আদর করছিল। রাজ্জাক সেখানে আসে। নার্স আবারও বলে বিকেলের মধ্যে 2 ব্যাগ রক্ত রেডি রাখতে। মালতী রাজ্জাককে জিজ্ঞেস করে বাবু কার মতো হয়েছে, তোমার বন্ধুর মতো না আমার মতো? রাজ্জাক বলে তোমার মতো হয়েছে। মালতী বলে এখান থেকে বের হয়ে সে মেয়েকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাবে। রাজ্জাক বলে এত চিন্তা করো না, তাছাড়া তোমার টাকাটা এখন পাওয়া যাবে। মালতী বলে যে ওই 2 নাম্বারি টাকা সে চায় না, ওই টাকা দিয়ে আমার মেয়েকে আমি বড় করতে চাই না। যখন আমি ওটি রুমে ছিলাম তখন আমি একটি স্বপ্ন দেখেছি, আমি আর আমার মেয়ে সুন্দর একটি গ্রামে, যেখানে মিথ্যা নেই, সবকিছু সত্য, মানুষগুলোর মনও পরিষ্কার, ভেজালহীন। আমার মেয়ে বড় হয়ে গেছে, স্কুলে যায়, সেখানে তোমার বন্ধু ছিল, খুব হাসি খুশি। এদিকে হুটহাট স্কুল কামাই দেওয়ায় হেডমাস্টার রাজ্জাককে রাগ করে আর তাকে ইসলাম শিক্ষা সাবজেক্ট চেঞ্জ করে অন্য কোনো সাবজেক্ট নিতে বলে। হাসপাতাল থেকে ফোন আসে, মালতীর অবস্থা ভালো না। রাজ্জাক দ্রুত বেরিয়ে পড়ে। ডাক্তার বলে রোগীকে আইসিইউতে ভর্তি করতে হবে, এই হাসপাতালে আইসিইউ খালি নেই। রাজ্জাক যেন অন্য হাসপাতালে ট্রাই করে। সুধীর অন্য একটি হাসপাতালে আইসিইউ বুক করে আর রাজ্জাককে বলে মালতীকে সেখানে তাড়াতাড়ি নিয়ে চলে যেতে। রাজ্জাক একটি অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দেয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর জ্যামে আটকে পড়ে। রাজ্জাক আর ড্রাইভার নেমে দেখে যতদূর চোখ যায় জ্যাম লেগে আছে। তারা চেষ্টা করে কোনো মতে একটু জায়গা করার। এদিকে মালতীর শ্বাসকষ্ট শুরু হয়। কিছুক্ষণ মৃত্যুর সাথে লড়াই করে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রাজ্জাক গাড়িতে এসে দেখে মালতী চুপচাপ শুয়ে আছে। ড্রাইভার এসে পালস চেক করে জানায় ভাই উনি তো আর নেই, বেশ কয়েক বছর কেটে গেছে, মালতীর মেয়ে বড় হয়েছে, রাজ্জাক তাকে শহর থেকে দূরে সবুজের মাঝে বড় করছে। আর এখানেই শেষ হয় প্রিয় মালতীর গল্প। গল্পটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।